ঢাকা থেকে ফেরার পর তুলি একদমই চুপচাপ হয়ে আছে। শুভ্র কল করলে ধরে না। প্রতিদিন অনেকগুলো মিসড কল জমে থাকে তুলির কল লিস্টে। তুলি ধরে না। তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করছে? শুভ্র বুঝতে পারছে না। শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করারও চেষ্টা করেছে। এ নিয়ে মেসেজও করেছে তুলিকে। তুলি রিপ্লাই করেনি। শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে এক প্রকার। তুলি তো এমন নয়। শুভ্র বলতে যে মেয়ে অজ্ঞান, সে মেয়ে কী করে শুভ্রর সঙ্গে এতটা দিন যোগাযোগ ছিন্ন করে রেখেছে। শুভ্র ভেবেছে আজ তুলির বাসায় যাবে সে। সরাসরি কথা বলেই মহা সমস্যার সমাধান করতে হবে। দুপুরে খেতে বসেছে শুভ্র। আফরোজ আজ ইলিশ ভাজা করেছে। শুভ্র এসব ভাজা মাছ ভাজা মাংস পছন্দ করে। আফরোজা ইলিশের টুকরো শুভ্রর পাতে তুলে দিলেন। শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসল। তারপর বলল, তুমিও বসো আম্মু। ইনসুলিন নিয়েছ এখন? আফরোজা নিজের প্লেটের মাছের কাঁটা ছাড়াতে ছাড়াতে বললেন, দিয়েছি। সুই ছাড়া কি ডায়াবেটিক্সের আর কোনো ওষুধ নেই রে শুভ্র? সুই গা হতে হাত কাঁপে আমার। দিতে হবে আম্মু, কিছু করার নেই। তোমার ডায়াবেটিক্স মেডিসিন দিয়ে কন্ট্রোলে আসবে না। কথা বলার ফাঁকে শুভ্র নিচের খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাঁটা ছড়ালো। তারপর কাঁটা ছড়ানো মাছ তুলে দিল আবার আফরোজার প্লেটে। আফরোজার ছেলের এই কাজে দুচোখ ভরে দেখেন। শুভ্র এই কাজ সবসময় করে। ছোটবেলা থেকে শুভ্র স্বনির্ভর, নিজের কাজ নিজেই করে। তারপর একটু বড় হয়েছে, সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে। আফরোজা প্রথমেই একটা মেয়ে নেই বলেই আফসোস করতেন। ওটুকু বাচ্চা শুভ্রর এই ব্যাপারে কি যে গায়ে লাগলো। তারপর থেকে সে ঘরের কাজে আফরোজার সঙ্গে হাত মেলাতে শুরু করে। আফরোজা বকেন, ছেলেরা এসব কাজ করে না, আরও কত কি যে বলেন। শুভ্র বুঝে না। আফরোজা এরপর দমে যান। মানা করার আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু জীবনের এই বৃদ্ধ বয়সে এসে আফরোজা বুঝেন, শুভ্র নারাজি হয়ে ভালোই করেছে। না হলে বুড়ো বয়সে এক হাতে ঘরের 16 আনা কাজ আফরোজার একার পক্ষে করা সম্ভব হতো না। শুভ্রর মন আজ নিজের মধ্যে নেই। আজ তার ইলিশেও মন নেই। সে খামোকা হাত দিয়ে বাত মাখিয়ে যাচ্ছে সে কখন থেকে। আফরোজা ছেলেকে প্রথম এতটা অন্যমনস্ক হতে দেখলেন। তিনি বিচলিত হয়ে পড়লেন। শুভ্র সাজেক থেকে আসার পরে তো ঠিকই ছিল। মন মেজাজ তার ভীষণ ফুরফুরে ছিল। এখন 2 দিন ধরে তার ঠিক হয়েছেটা কি? মায়ের মন তো। ছেলের অশান্ত অবস্থা দেখে নিমিষেই চিন্তিত হয়ে যান। আফরোজা শুভ্র ছড়া কাঁধে আলতো করে হাত রাখেন। ডাকলো, শুভ্র। শুভ্র শুনে না। সে এখনও অন্য ধ্যানে মগ্ন। মূলত তুলির কি হয়েছে, শুভ্রর সঙ্গে সবকিছু শেষ করে দেওয়ার মানেটা কি, সেটাই বুঝতে পারছে না শুভ্র। আফরোজা থামেন। পরপর শুভ্রর কাঁধে আলতো চাপড় দিয়ে ডাকেন, এই শুভ্র। হুম। ও হ্যাঁ আম্মু, কি হয়েছে বলো? শুভ্র আবার ফিরে তাকায়। আফরোজা থামেন। গাঢ় চোখে ছেলের দিকে চেয়ে থাকেন কিছু সময়। শুভ্র হয়তো আফরোজার চাহনি বুঝতে পেরেছে। সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবারও খেতে মন দিল। আফরোজাকে শুভ্র কিছুই জানাতে চায় না। সে চায় না আফরোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিকঠাক চলছে না। খামোকা চিন্তা করবে। শুভ্র তো আজ যাচ্ছে তুলির বাসায়। গাড়তাড়া তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে, সব কিছু। আফরোজা কিছু সময় পর চিন্তিত কণ্ঠে বললেন, শুভ্র, কি হয়েছে তোর? বলাম মুখে। তুই এত আপসেট কেন বাবা? শুভ্র থামল। মায়ের আদরের কথায় শুভ্রর গলায় যেন কিছু একটা আটকে আছে। আফরোজা ঠিক ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে টেনে জানতে চাইলেন, শুভ্রর কোনো কেন মন খারাপ। ছোটবেলার ন্যায় আফরোজা শুভ্রকে নিয়ে অযথা চিন্তা করবেন ভেবে শুভ্র এবারেও নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেল। শেষ লোকমা ভাতটুকু খেয়ে কোনো রকমে হাত ধুয়ে উঠে অন্যদিকে চেয়ে বলল, তেমন কিছু না, তুমি চিন্তা করো না। আমার একটু কাজ আছে আম্মু, আমি রুমে যাচ্ছি। বাসনগুলো নিজে না ধুয়ে ডিশওয়াশারে দিয়ে দিও। শুভ্র দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায়। আফরোজা নিজের খাবার থামিয়ে স্থির চোখে ছেলে চলে যাওয়া দেখেন। শুভ্র সেদিন বিকেলে উপস্থিত হলো তুলিদের বাসায়। ইয়াসমিন দরজা খুলে দিলেন। শুভ্র তাকে সালাম করলো। পথে থেকে কিনে আনা চিপস মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়েই বলল, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের দেখে যাই। শুভ্র মিথ্যে বলেছে। তার এদিকে কোনো কাজ ছিল না। সে একমাত্র তুলির জন্যই এসেছে এ বাড়িতে। ইয়াসমিন অবশ্য শুভ্রর কথায় ভীষণ খুশি হয়েছে। গদগদ হয়ে শুভ্রকে সোফায় বসিয়ে চা করে নিয়ে এলেন। শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে বারবার চোখ চলে যাচ্ছে তুলির বেডরুমের দিকে। ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা। তিনি বলেন, তুলি তো ঘুমাচ্ছে শুভ্র। এত ডেকে এলাম আমি, উঠলই না। তুমি একবার না হয় ডাকো গিয়ে, দেখো উঠে কি না। কখনো তো এত বিকেল অবধি ঘুমায় না, একবার ডাকলে উঠে পড়ে। আজ কি হয়েছে কে জানে। যাও বাবা। শুভ্র যেন এই কথারই আশায় ছিল। চায়ের কাপ ট্রেতে রেখে দিয়ে চলে এলো তুলির রুমে।
তুলি ঘুমাচ্ছে না, বরং শুভ্র এসেছে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। কোলবালিশ খামচে ধরে আছে যেন শুভ্রর কোনো কথা শুনে তুলি পুনরায় আবেগে খুইয়ে না বসে। দরজা লাগানোর শব্দে তুলি আরও শক্ত করে কোলবালিশ খামচে ধরেছে। শুভ্র এগিয়ে আসছে, তার পায়ের শব্দ স্পষ্ট শুনছে তুলি। শুভ্র বিছানায় বসেছে, তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচার আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারছে। শুভ্র হালকা হাসল। যে মেয়ে শুভ্রর জন্য মরিয়া তার এত পালায় পালায় ব্যবহার শুভ্রর কাছে অবিশ্বাস্যই ঠেকল। শুভ্র পা থেকে ধীরে সুস্থে স্যান্ডেল খুলল, তারপর সোজা তুলির বুকে মাথা রেখে একটানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি আচমকাই এমন আচরণে থম হয়ে দুচোখ খুলে ফেলে। শুভ্র তুলিকে দুহাতে জাপটে ধরে আছে। তুলি শুভ্রর বারে চ্যাপটা হয়ে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। যখন শুভ্র ধরে, নিজের সঙ্গে একদম ফিসে ধরে। এ কেমন অভদ্রতা! তুলি চটপট করা শুরু করলো, বলতে লাগলো, ছাড়ুন আমাকে, কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়া এটা কেমন অভদ্রতা, ছাড়ুন বলছি। তুলি রেগে কি বলছে নিজেও জানে না। শুভ্রর কান ধরে গেল একদম। এতদিন শুভ্রর সামনে বিজে বিড়াল হয়ে থাকা তুলি এখন শুভ্রকেই শাসাচ্ছে। ভালোই উন্নতি হয়েছে ওনার। শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর গরম চাহনি দেখে চুপ হয়ে যায়। চটপট বন্ধ হয়ে এলো মুহূর্তেই। শুভ্র ব্রু পাকালো, ইশারা জানতে চাইল তুলি কি চাই। তুলি কিছু সময় চুপ থাকলো। পুরনো তেজ আবারও ছাড়িয়ে গেল সর্বাঙ্গে। তারপর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শুভ্রর দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, আমি কি বলেছি শুনিনি? ছাড়ুন আমাকে, না হলে ভালো হবে। তুলি আর বাকি কথা শেষ করতে পারেনি। তার আগে ব্যগ্রভাবে শুভ্র তুলির ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এতটা দিন তুলিকে দেখেনি, স্পর্শ করেনি, কণ্ঠ শুনতে চেয়েও পারেনি। তার ফলাফল হচ্ছে শুভ্র নিজের এতদিনে ছটফট করা আবেগ তুলির ঠোঁটের সবটুকুই ছড়িয়ে দিচ্ছে। তুলি ব্যথা পাচ্ছে, কিন্তু এতদিন পর কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু বলে আরামে ভেসে যাচ্ছে। মুহূর্তে সব রাগ যেন পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে তুলির ডান হাতের আঙ্গুলে শুভ্রর মাথার চুল খামচে ধরে আছে। বাম হাত রাখে শুভ্রর প্রশস্ত পিঠে। শুভ্র দু হাতে তুলির পিঠটা আঁকড়ে ধরে আরও গভীরভাবে স্পর্শ করতে লাগলো তুলিকে। তুলি যেন হারিয়ে যাচ্ছে শুভ্রর স্পর্শে, চাইলেও পারছে না শুভ্রকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে। জাদু করতে কিভাবে জানে শুভ্র। তুলি হাঁপিয়ে উঠছে বারবার, ভিতরে ভিতরে কান্নায় পোপাচ্ছে। একটা পর্যায়ে শুভ্রর বুকের নিচে চোখ বন্ধ করে পড়ে থাকা তুলির মনে পড়ে যায় সব কিছু। এত সহজে সে শুভ্রর কাছে ধরা দিবে না। শুভ্রকে বোঝাতে হবে তুলি অভিমান করেছিল। নিজের মূল্যটুকু শুভ্রকে বোঝাতে হবে। ভাবনার মধ্যে তুলির চোখ বেয়ে জল গড়ায়। শুভ্র চোখ বন্ধ অবস্থায় তার গালে অশ্রুর স্পষ্ট পায়। তুলি কাঁদছে। শুভ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তুলির কান্না দেখে। তুলি শুভ্র থেকে মুখটা সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে চোখ মুছে নেয়। শুভ্র আবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর উপর রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যেই শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধ বোধে ভোগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি, তুমি কাঁদছ কেন? আমি কি কিছু করেছি? তুলি কোনো উত্তর দিল না। শুভ্র আবার অধৈর্য হয়ে ধমকে ওঠে, তুলি, এই মেয়ে, তাকাও তো আমার দিকে, লুক অ্যাট মি। তুলি সরাসরি অগ্রাহ্য করে শুভ্রকে। শুভ্র হাফ ছেড়ে তুলির নাসর বান্দার মতো কাজটুকু দেখে। তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে, নাইবা শুভ্রর দিকে তাকাচ্ছে। শুভ্র অনেক চেষ্টা করলো তুলির সঙ্গে কথা বলার, কিন্তু তুলি ও কোনো সুযোগই দিল না। শুভ্র একটা সময় রেগে যায়। রেগে বিছানা থেকে উঠে টেবিলে জোরে ঘুষি মারল। মুহূর্তে তার হাত লাল টকটকে হয়ে যায়। তুলি ভদ্র শুভ্রর এমন রাগান্বিত রূপ দেখে বর্গে গেল। শুভ্র এক মুহূর্তে অপেক্ষা করল না, হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুলি, আমাকে তোমার কি আর ভালো লাগছে না? আমাদের সাজেকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি বলতে চাইছো? তুলি চোখে চোখ রাখলো, তারপর সোজা সাপটা জবাব দিল, হ্যাঁ। হোয়াট? শুভ্র একদম বোকা হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, আমার কাছে আসা তারা সবচেয়ে বেশি তোমার ছিল তুলি। ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন স্যাঁত করে ওঠে, শুভ্রর এই কথা এভাবেই তুলির গায়ে স্যাঁত করে উঠল। তুলি তেতে উঠে বলল, তো এখন কি করবেন? ফাঁসিতে ঝোলাবেন নাকি আমাকে? না বলবেন তোমাকে দিয়ে আমার শেষ? নাও, তুমি তোমার মতো, আমি আমার মতো, কোনটা? তুলির কথা শুভ্রর প্রথমে বোধগম্য হলো না, কিন্তু যখন শুভ্র দুয়ে দুয়ে চার মেলালো তখন বুঝতে পারল তুলির রাগটা মূলত কোথায় ছিল। শুভ্র সব বুঝে এবার হালকা হাসল।
তুলি শুভ্রর হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হলো। স্যাত করেই বলল, হাসছেন কেন? আপনি হাসবেন না। শুভ্র তুলির কপালের চুল আঙ্গুলের পিছনের দিকে ঠেলে দিয়ে মৃদু স্বরে বলল, তুলি আমার সংসার করবে? এই জন্য এত রাগ? ওরে বাবারে! তুলি হকচকিয়ে গেল। পরপর মুখটা অন্যদিকে সরিয়ে বলল, মোটেও নয়। শুভ্র হাসলো, কিছু একটা ভাবলো, বুঝলো আর হিসেব মিলালো। বিয়ে তো হয়েই গেছে তাদের, সংসার করার জন্য দুজনেই প্রাপ্তবয়স্ক। শুভ্র নিজের ডক্টর হওয়ায় তুলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে না। তুলি এখন শুভ্রর জন্য বিক্ষিপ্ত আচরণ করছে, পড়াশোনায় কোনো মন নেই। একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না। শুভ্র ভাবে, তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমরটা চেপে ধরতেই তুলি শুভ্রর দিকে চাই। শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। তুলি শুভ্রর বুকের কাছে শার্ট দু আঙ্গুলে খামছে ধরে। শুভ্র এইভাবে কাছে আসলে তুলি ভিতরে ভিতরে চুরমার হয়ে যায়। কেন বারবার এমন হয়? তুলি কেন শুভ্রর সামনে নিজেকে আটকাতে পারে না? নিজের মনটাকেই কেন বারবার তুলির সঙ্গে বেইমানি করে বসে? তুলি উত্তর পায় না। হয়তো পায় কিন্তু স্বীকার করে না, কারণ তুলি এখনো রেগে আছে। শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। একটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকলো আলতো স্বরে, তুলি শুনছ? উফ, কি যে মারাত্মক একটা ডাক! তুলির মনে ফুলজড়ি কে ছটায়। তুলি জবাব দিলেও নিজের অনিচ্ছায়, আপনি আপনি শুভ্র তুলির কপালে চুমু খায়, তারপর আবারও কপালে কপাল ঠেকায়। মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে, আমার গড়টায় যাবে তুলি? আমারও ছোট্ট গড়টায়, যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট একটা সংসার সাজাবো। সংসারের রানী থাকবে তুমি, আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট গড়। যাবে তুলি? তুলির শরীরটা যেন নিত্যের ন্যায় ঝংকার দিল। তুলি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। শুভ্র হাসল তুলির ছটফটানি দেখে। একটা সময়ও তুলি খুশি হলো, কিন্তু শুভ্রর কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে বলল, আপনার ইচ্ছে, আপনার বউ ঘরে তুলবেন কিনা, আমার এসবে তাড়া নেই। কথাটা বলেই তুলি কিছু সময় শুভ্রর দিকে চেয়ে নিজেই বোকা হয়ে গেল। তার তাড়া নেই? এ কথাটা নিজের কাছে মারাত্মক হাস্যকর শোনালো। গত কয়েকদিন শুভ্রর সঙ্গে যেমন ব্যবহার করেছে তাতে কোনো পাগলেও বুঝবে কার তাড়া বেশি ছিল। শুভ্র ভ্রু ঝাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি অস্বস্তিতে হাঁসফাঁস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবনাটুকু আড়াল করার জন্য মিনমিন করে বলল, এভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আমার সত্যি কিন্তু তাড়া নেই। তুলি নিজেই নিজে সাফাই গাইছে বারবার। শুভ্র এভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে উঠল। হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমু খেয়ে মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আপনার কোনো তাড়াই নেই আমার কাছে আসার। যা সব তাড়া আমার, আমি মেনে নিলাম, নজর লুকাতে হবে না আর। তুলি গালে হাত দিয়ে শুভ্রর দিকে সে চোখ সরিয়ে নিল লজ্জায়। গালটা শুভ্র একদম পরম করে ফেলেছে। স্পর্শটা এখনো তরতাজা, যেন শুভ্রর ঠোঁট এখনো তুলির গাল ছুঁয়ে বসে আছে। তুলি লজ্জা পাচ্ছে, লজ্জায় ইতিউতি করে হাঁসফাঁস করে তারপর না পেরে এগিয়ে এসে শুভ্রর বুকে মুখ লুকালো। শুভ্র তুলির এমন ব্যবহারে হাহা করে হেসে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে। এ পাগলকে নিয়ে কই যাবে শুভ্র? বাসায় এসে শুভ্র সে কখন থেকে আফরোজার কোলে মাথা রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে রয়েছে। আফরোজা শুভ্রর ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আফরোজা শুভ্রর চুলে হাত বুলিয়ে বলল, শুভ্র, কখন থেকে সে এভাবে বসে আছিস? কিছু বলবি? বললে বল। শুভ্র মিসের রাগ দেখিয়ে বলল, আমি এভাবেই আছি, তুমিও বসে থাকো, মাথায় হাত বোলাও ভালো লাগছে। আফরোজা হেসে উঠলেন। শুভ্র চওড়া কাঁধে হালকা করে চাপড় বসিয়ে বললেন, একদম কথা লুকাবি না, তুই এমনি এমনি এখানে বসে আছিস না, তোর পেটে কিছু আছে, জলদি বল। শুভ্র বুঝলো আফরোজা থেকে কিছুই লুকাতে পারবে না সে। মা তো মাই, মায়েরা সব নিমিষেই বুঝে ফেলে। শুভ্র কোল থেকে মাথা তুলল, বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে বসলো। তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি আম্মু, প্লিজ। আফরোজা শুরুতে শুভ্রর কথা শুনে অবাক হয়েছেন, তারপরে টিপ্পনি কেটিয়ে বললেন, তুই না তুলিকে বিয়েই করতে চাসনি? এখন 2 মাসে এত পাগল হচ্ছিস কেন? শুভ্র মাথার চুলকে অন্যদিকে চাইল। আফরোজা হাসলেন শুভ্র লজ্জা দেখে। তারপর শুভ্রর মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, ভালো পেশি ফেলেছিস তাই না? শুভ্র হাসলো, মুগ্ধ গলায় মাকে বলে, তুলি এমন একটা মেয়ে আম্মু, ওকে ভালো না বেসে পারলামই না। ওর মধ্যে সবই আছে, যা আমি জীবনসঙ্গী হিসাবে একজন মেয়ের মধ্যে সবসময় চেয়ে এসেছিলাম। আরও তোমাকেও। শুভ্র থামল। মায়ের জন্য শুভ্র ভালোবাসা কখনোই বয়ে কয়ে বেড়ায় না। শুভ্র মৃদু হেসে কথা এড়িয়ে বলল, ও ভীষণ পারফেক্ট আমার জন্য আম্মু, সব দিকে সবভাবে।
আফরোজার মনে কি যে শান্তিবোধ হলো। তার রাজা শুভ্রর জন্য তুলিকে বেছে আফরোজা কোনো ভুল করেননি। আফরোজা লুকিয়ে চোখের কোণে থাকা জলটা মুছলেন। তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বললেন, ইয়াসমিন রাজি হবে না শুভ্র। ইয়াজিদ ভাই তোদের এভাবে তুলে নেওয়ার আগে সাজেক যাওয়াটাও ভালো চোখে দেখেননি। শুভ্র অবাক হয়ে বলল, কিন্তু কেন? আমি যাওয়ার আগে ওনার পারমিশন নিয়েছিলাম। তুই বলেছিলিস দেখে মানা করতে পারেননি। এখন বাই চান্স সাজেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায়, বুঝতে পারছিস তুলির পড়াশোনায় কতটা এফেক্ট পড়বে। শুভ্র ব্রু বাঁকালো। চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল, ইউমিন তুলি যদি প্রেগনেন্ট? শুভ্র সালাক মন মায়ের কথার অর্থ ঠিকই ধরে ফেলেছে। না না, শুভ্র চালাক মন মায়ের কথার অর্থ ঠিকই ধরে ফেলল। আফরোজা লজ্জা পেয়ে গেলেন। প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এই ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগলো না। তিনি কথা ঘোরালেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি তবুও যাব একবার ইয়াসমিনের কাছে, দেখি কি করে। শুভ্র শুনে বুঝতে পারল তার এই কথা মানা হবে না। মায়ের কোল থেকে আস্তে করে মাথাটা উঠিয়ে নেয়, দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলে, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ আছে। শুভ্রর মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোনো কথা বলতে দেখা যায় না। তুলি ছেলে মানুষই করছে, তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে ব্যাপারটা এমন নয়। শুভ্র এড়িয়ে গেল কথার ফাঁকে। তবুও একদিন আফরোজাকে জিজ্ঞেস করলো ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা। হয়তো কোথাও কোনো একটা হোপ ছিল, কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন, ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত, তেমনি তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত। বিয়ে হয়েছে, তুলি তো পালিয়ে যাচ্ছে না, কমপক্ষে 2 বছর যাক, উঠিয়ে দিবে তখন। দেখা গেল শুভ্র আর এতে দ্বিমত করেনি। 4 বছর কমই 2 বছরে এসেছে, হোক তাহলে সেটাই। তারপর কয়েকটা দিন পরের কথা, শুভ্র তখন সবেই মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে। আফরোজা আজ কিছুটা অন্যমনস্ক। শুভ্র খেতে খেতে জিজ্ঞেস করলো, আম্মু আর ইউ ওকে? ঠিক আছো তুমি? এত আপসেট কেন লাগছে তোমাকে? আফরোজা মিচে হাসার ভান করলো, বললেন, না তো, আমি মন খারাপ কেন করব হঠাৎ? তুই খা, মজা হয়েছে মাছের ঝোলটা। শুভ্র মায়ের দিকে ব্রু বাঁকিয়ে চাই। মা আজকাল বড্ড কথা লুকান, তারপরও শুভ্র পরে জিজ্ঞেস করবে ভেবে চুপ থাকে। খাবার শেষে শুভ্র হাতে হাতে সব নোংরা বাসনপত্র রান্না করে দিয়ে এলো। আফরোজা বারবার আজ দরজার দিকেই চাইছেন। শুভ্র একবার সেটা লক্ষ্য করলো। আজ কি তারিখ? কেউ আসবে নাকি আজ? শুভ্র খাবার শেষ করে রুমে যাবে, হঠাৎই শোনা গেল পরপর 2টো কলিং বেল। আফরোজা কলিং বেল শুনে এক দৌড়ে দরজার দিকে এগোলেন। শুভ্র পিছন থেকে চেঁচালো, আস্তে আম্মু, পড়ে যাবে তো। আফরোজা শুনেননি। তিনি দ্রুত দরজা খুলে দিলেন। দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল। আফরোজা চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখেন। বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব, কিন্তু এখনও বুকের ফাটা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন। সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগ নেই। যা দাগ করার সেটা তো আফরোজা 28 বছর আগেই করে এসেছেন। আফরোজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে, কিন্তু কোথাও এক বাধা, এক জড়তা থেকেই গেল। আফরোজা 2 কদম সরলেন, কম্পিত গলায় বললেন, কেমন আছো আব্বা? ভিতরে আসো, ব্যাগটা আমার কাছে দাও। সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পেছনে, গম্ভীর গলায় বললেন, নিজের বোঝা নিজেই বইতে পারি আমি, কারো উপর বোঝা হইনি কোনো দিন, হবও না। আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তেই। হাসার বান করে কিছু বলবেন, এগিয়ে এলো তখন শুভ্র। মায়ের পিছনে দাঁড়িয়ে বলল, ভিতরে আসুন নানাজান। সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন। শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা। আফরোজার ছেলের প্রশংসা নিজের বাড়িতে সারাক্ষণই শোনেন সিদ্দিক সাহেব। যেন সবাই চায় শুভ্রর দিকে চেয়ে হলেও আফরোজাকে এ বাড়িতে নিয়ে আসেন সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেব ভিতরে ঢুকলেন, হাতের মিষ্টির ব্যাগটা সোফার টেবিলে রেখে সোফায় বসলেন। আফরোজা প্রথমে চেয়েছিল বাবার পাশে বসতে, কিন্তু বসলেন না। বাবা থেকে দূরে সোফায় বসে মুচকি হাসলেন। শুভ্র মায়ের পাশে সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ব্রুকুসকে নানাজানের এক এক কাজ দেখে যাচ্ছে। এই যে নানাজান বারবার চোখ গড়িয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন, সেটাও লক্ষ্য করল শুভ্র। শুভ্র মনে মনে হাসে, শুনিয়ে শুনিয়েই বলে, ঘরটা আম্মুর হাতেই সাজানো। সিদ্দিক সাহেব কিছু বললেন না, শুরুতেই কথা তুললেন, তোমার বাসায় আসার পিছনে কারণ আছে। ভেবো না আমি সব মেনে নিচ্ছি বা নিয়েছি। পুরনো ক্ষত এত সহজে ভুলে না কেউ। বাকি সব কথা বলার আগেই আফরোজা শুভ্রর দিকে চেয়ে বললেন, শুভ্র, 2 কাপ চা করে আনবি তুই? শুভ্র বুঝতে পারল তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনুক। শুভ্র ব্রুকুসকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল। আফরোজা কথা বলেন, কাকুতি স্বরে বলেন, আব্বা, আমি মাপ চাইছি পুরনো সব কাজের জন্য। আমার বয়স হয়েছে,
বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়েও শান্তি পাবো না। সিদ্দিক সাহেব আগের গাম্ভীর্য বজায় রেখে বললেন, পুরনো কথা মাপ করতে তোমার বাসায় আমি আসিনি, এসেছি একটা কাজে। তোমার ছোট ভাইয়ের বড় ছেলে রিশাদের বিয়ে। সবাই খুবই জেদ করছিল তোমাকে বিয়েতে আসার জন্য, তাই এলাম। বিয়ের কার্ড রেখে গেলাম। আসলে এসো, না আসলে নাই, তোমার ইচ্ছা। আগেও তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না, এখনও যে থাকবে সেটার আশাও করি না। শুভ্র এরই মধ্যে চা করে নিয়ে আসলো। ট্রেটা সোফার টেবিলের উপর রাখবে তার আগে সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে। চায়ের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বললেন, তোমাদের বাড়ির অন্ন আমার মুখে ঢুকবে না কোনোদিনও শুভ্র, চা ফেলে দিও, আসি। শুভ্র নানাজানের এসব কাজে তীক্ষ্ণ চোখে এতক্ষণ দেখছিল। এবার আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তার আগেই আফরোজা শুভ্রর বাহাত চেপে ধরে রাখেন। শুভ্র আটকে যায়, দাঁতে দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে। সিদ্দিক সাহেব চলে গেলেন। তিনি যেতেই শুভ্র এবার রাগে ফেটে পড়ল। বলল, এসব কী ধরনের ব্যবহার ওনার? আম্মু, তোমাকে উনি এভাবে বাড়ি বয়ে অপমান করে কেন গেল? তুমি নিজে না কিছু বললে আর না আমাকে কিছু বলতে দিলে। বিয়ে করছিল তোমরা, বাচ্চা অ্যাব্রশন করার মতো নোংরা মানসিকতা ওদের ছিল। ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট, নট ইয়োর্স। তবে এভাবে কেন মুখ বুজে ও বাড়ির সব কথা তুমি সহ্য করো বলো তো? আফরোজা চোখের জলটুকু মুছে নিয়ে সাইড ট্রে নিয়ে কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। শুভ্র মায়ের পিছু পিছু এলো। আফরোজা চা বেসিনে ফেলে কাপ ধুতে ধুতে বলেন, ব্যাগ গোসা, আমরা কাল তো নানার বাসায় যাব। আব্বা বিয়ে দাওয়াত দিতেই এসেছিলেন। শুভ্র আবার চেঁচালো, বলল, কেন যাবে তুমি বিয়েতে? তারপর সবাই আরও 5টা কথা শোনাক, তুমিও শোনো। প্রেশার হাই তোমার, তোমার কি সেটা খেয়াল আছে? যদি কিছু হয়ে যায় কি আর হবে বেশি, নয়তো মরে যাব। আফরোজা কথাটা হেসে হেসে বলল। শুভ্রর কাছে মোটেও কথাটা ভালো লাগলো না। সে কিছুক্ষণ মায়ের দিকে হা করে চেয়ে থাকলো। পরপর দরজায় ঘুষি দিয়ে রেগে মেগে নিজের ঘরে চলে গেল। আফরোজা বুঝতে পারলেন শুভ্রর সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলা হয়ে গেছে। আফরোজা নিজের কাছে নিজেই বিরক্ত হয়ে গেলেন। চায়ের কাপ জায়গা মতো রেখে শুভ্র রুমে গেলেন। শুভ্র লাইট বন্ধ করেই শুয়ে আছে বিছানায়। আফরোজা যেতেই শুভ্র উপাস ফিরে গেল। আফরোজা হাসলেন। ছেলের মাথার পাশে বসে আলতো করে চুলে হাত রাখল। শুভ্র রাগ দেখিয়ে শোনায়, আম্মু, আমি ঘুমাবো, তুমি যাও। আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে বলেন, ঘুমা, আমি চুল টেনে দিই। সারাদিন রুগীদের সাথে থেকে চুল থেকেও হসপিটালের গন্ধ আসছে। শুভ্র তেড়া কণ্ঠে বলে, তুমি মিথ্যে কথা বলবে না আম্মু, আমি রোজ শ্যাম্পু করি। আফরোজা হার মানলেন। তারপর চুল টেনে দিতে দিতে বললেন, শুভ্র, চল না, আমরা বিয়েতে যাই। না, শুভ্রর স্পষ্ট জবাব। আফরোজা বললেন, তো নানা এত দূর অবধি নিজে এসে দাওয়াত দিয়ে গেলেন, তুই যাবি না? ওটাকে দাওয়াত দেওয়া বলে না, বাড়ি বয়ে যেসে অপমান করতে আসা বলে। নিজের বাবাকে নিয়ে এমন কথা শুনে আফরোজা ছেলের পিঠে থাপ্পড় বসান। চুপ, নানা নানুকে নিয়ে কি এমন কথা বলে না। শুভ্র হার মানল। আম্মু তার একদমই অন্ধ। বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখে পড়ে না। নিজের কোন আমলে করা একটা কাজ, তাও যা কোনো অপরাধ বলে মনে করে না শুভ্র, সেটার অপরাধ বোধ থেকে সারাটা জীবন অন্যের খোটা অপমান গিলে গেলেন। শুভ্র নীরব থেকে আফরোজা কিছু ভেবে হেসে বললেন, বিয়েতে আমরা তুলিকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে? শুভ্র আবার এপাশ ফিরল। এক হাত মাথার নিচে বালিশে রেখে বাঁকা চোখে বলল, আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নাই আম্মু। যে বাড়িতে তোমার নিজেরই কোনো মূল্য নাই, সেই বাড়িতে আমার বউয়ের মূল্য থাকবে সেটার আশাও আমি করি না। আফরোজা বাদ সাধলেন, বললেন, ধুর, এমন করবে না ওরা। ও বাড়ির সবার সঙ্গে আমার কথা হয়, শুধু আব্বাই রেগে আছেন, আর কেউ রেগে নেই আমাদের উপর। শুভ্র তবুও শুনল না। আফরোজা এবার থামলেন, কিছুক্ষণ নীরব থেকে তারপর একসময় কেমন মরা কণ্ঠে বললেন, আমি আমার নিজের বাড়ি একটা বার যেতে চাই শুভ্র। সেই যে বিয়ে করে এসেছি, আর যাইনি কখনো, কেউ বলেনি যাওয়ার জন্য। আজ কেউ বলেছে, স্বয়ং আব্বা বলেছে আমাদের যাওয়া উচিত, না হলে তার আশাটাকে অপমান করা হবে। আমি একটা বার আব্বাকে ছোট করেছি, আরেকবার করার সাহস আমার নেই। শুভ্র মায়ের কথা শুনে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল চোখে মায়ের দিকে চাইল। পরপর নিজের সকল মতামত একপাশে তুলে রেখে আফরোজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কাল যাচ্ছি আমরা, পরশু বিয়ে খেয়ে চলে আসব। আমার মেডিকেল আছে, এত ছুটি দিবে না। আর তোমার বৌমাকে বলে রেখো। বলে চোখ বন্ধ করল শুভ্র। আফরোজা হাসলেন, আলতো করে ছেলে চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। একটা সময় শুভ্র মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে গেল। আফরোজা শুভ্রর মাথা বালিশে রাখলেন। ঘরের লাইট নিভিয়ে হেসে বললেন, কে বলবে এ ছেলে এত বড় ডাক্তার, এখনও মায়ের কোলে ঘুমায়। হেসে হেসে শুভ্র রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা। সকাল সকাল দুবার কলিং বেল বাজল।
হয়তো দুধ দিতে এসেছে। আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনও। শুভ্র ঘুমে অন্ধ, তবুও চোখ ডলতে ডলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলে দিল। দরজার ওপাশে একটা ছোটোখাটো লাগেজ নিয়ে তুলি হাস্য মুখে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে দুষ্টুমি হেসে তুলি বলল, গুড মর্নিং স্যার। আজ ক্লাসে যাননি আপনি, তাই ছাত্রী ক্লাস করতে আপনার ঘরেই চলে এসেছে। শুভ্র তুলিকে দেখে গুম গুম চোখেই হেসে ফেলল। দরজা থেকে সরে দাঁড়ালে তুলি লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়াই সোজা শুভ্র রুমে ঢুকে লাগেজ নিয়ে ঢুকে গেল। শুভ্র দরজা লাগিয়ে তুলির পিছু পিছু রুমে ঢুকলো। তুলি লাগেজ সুন্দর করে একপাশে রেখে বিছানায় গিয়ে বসে। শুভ্র দেওয়ালের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির দিকে চাইল। তুলি শুভ্রর ঘরে চারপাশে চোখ বুলিয়ে দেখে, আবারও শুভ্রর দিকে চাইল। ব্রু নাচিয়ে বলল, কি দেখেন এত এত অবাক হওয়ার কি আছে? আমি কি আসতে পারি না? আফটার অল এটা আমারই তো ঘর। শুভ্র হাসল, মাথা দ্রুত দুদিকে নেড়ে বলল, অবশ্যই। তা কি খাতিরদারি গ্রহণ করবেন? অদমকে জানান। তুলি চুলটা হাওয়ায় উড়িয়ে দিয়েই বলল, আপাতত একটা গরম গরম চা হলে ভালো হয়, বাকিটা পরে ভেবে দেখছি। শুভ্রও কম না, টিপ্পনি কেটে বলল, গরম গরম চায়ের সাথে কটা গরম গরম চুমু। হাউস দ্যাট, খাতিরদারির কোনো কমতি রাখবো না। চায়ের সঙ্গে একদম খাসা চুমু বোনাস হিসাবেও দেওয়া হবে। কাম। কথাটা বলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্টু হেসে এগুলো শুভল। তুলি ব্রু বাঁকিয়ে তাকালো, পরপর বসা থেকে উঠে দু কদম পিছিয়ে বলল, এত গরম গরম জিনিস খেলে আমার বদহজম হবে। আপাতত সাই এনাম, ওটাই নিয়ে আসুন। শুভ্র তবুও এগিয়ে এলো, তার ঠোঁটে পগার দুষ্ট হাসি। তুলির কাছাকাছি এলে তুলি শুভ্রর বুকে হাত রেখে ঠেলে দিতে চাইল, অথচ তুলি অমন শক্ত দেহখানা এক চুলও সরাতে পারল না। শুভ্র তুলির কোমরে হাত রেখে চেপে ধরল নিজের সঙ্গে ওকে। তুলিও আবার হার মানল, শুভ্রর গলায় হাত গলিয়ে দু হাতে গলা জড়িয়ে ধরল। শুভ্র কপালে ঠোঁট বসালো, তারপর সরে এসে তুলিকে আপাতমস্তক দেখিয়ে নিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, বাবা নীল জামাতে তো অস্থির লাগছে, বিছানায় গিয়ে জামাটার লেন্থ মেপে দেই চলো। 47। তুলি বলল। শুভ্র ব্রু বাঁকালো, না বুঝে জিজ্ঞেস করলো, কি 47? ও যে বললেন লেন্থ মাপবেন। লেন্থ 47 আমার। শুভ্র বোকা হয়ে গেল। পরপর তুলির কৌতুক হাসি দেখে নিজেও বুঝে গেল কাহিনীটা কি ঘটেছে। হেসে ফেলল শুভ্র। তুলির কপালে 2 আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, এত দুষ্টুমি জানে রে এই মেয়েটা। তুলি হেসে ফেলল। শুভ্র তুলিকে ছেড়ে দেয়, টি শার্টটা টেনে টুনি ঠিক করে তুলির দিকে চেয়ে বলল, চা খাবে না? আমিও খাবো, আসো একসঙ্গেই বানাই। তুলি শুভ্রর পিছু পিছু হেলে দুলে রান্নাঘরে গেল। শুভ্র চুলোয় 2 কাপ চা বসালো, সঙ্গে সঙ্গে আরেক চুলে বসালো পরোটা। পরোটা বাজার থেকে রেডিমেড কিনে আনা, সেটাই হালকা তেল দিয়ে ভাজলো। তারপর পরোটা একপাশে প্লেটে রেখে পটাপট আলু কেটে ভাজি বসালো। আলু ভাজি হচ্ছে, এদিকে শুভ্র 2 কাপ চা তৈরি করে তুলির দিকে 1 কাপ এগিয়ে দিল। তুলি এতক্ষণ হা করে শুভ্র রান্না দেখছিল। শুভ্র কাপ এগিয়ে দিতেই তুলির চোখ ফিটফিট করে বিস্ময় নিয়ে বলল, আপনি রান্না করতে জানেন? শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আম্মু একা রান্না করে অল টাইম। আম্মু অসুস্থ হলে খাওয়া বন্ধ আমাদের, তাই শিখে নিয়েছি। এখন ফ্রি হলে আমি রান্না করি, আম্মুকে রেস্ট দেই একটু। তুলি শুভ্রর এই মা ভক্ত দিকটা প্রচণ্ড ভালো লাগে। শুভ্র একজন আদর্শ স্যার, আদর্শ স্বামী এবং নিঃসন্দেহে একজন আদর্শ সন্তান। শুভ্র তার মাকে অসম্ভব ভালোবাসে। শুভ্রর এক হাতে যেন নিজের আত্মা নিয়ে ঘুরে বেড়ায়। মায়ের কিছু হলে সে আত্মা দেহ ছেড়ে ছুটবে। তুলি মনে মনে একটু ভয়ও পায়। ভবিষ্যতে তুলি আর শুভ্রর মায়ের সঙ্গে কোনো জোর ঝামেলা হলে শুভ্র কাকে সাপোর্ট করবে? যদি আফরোজা কোনোদিন শুভ্রকে তুলিকে ছেড়ে দিতে বলেন, তাহলে শুভ্র কি ছেড়ে দিবে? হয়তোবা দিবে। তুলি নিজের উল্টাপাল্টা চিন্তায় নিজেই বিরক্ত হলো। এমনটা কেনই বা হবে? তুলি কখনোই শুভ্র বা আফরোজার মনে কষ্ট দিবে না। কিন্তু যদি কোনো অঘটন না চাইতেই ঘটে যায়, তুলি থমকে গেল। তুলি থামে, তারপর চায়ের কাপটা একপাশে রেখে শুভ্রর কাছে আসে। শুভ্র তখন চা খেতে খেতে আলু ভাজি নাড়ছে। তুলি গিয়ে শুভ্রর বাহু চেপে ধরে বলল, স্যার এদিকে ফিরুন। তুলির গলা কিছু ঠিক লাগছে না। শুভ্রর হাতের কাজ সেরে তুলির দিকে ফিরল। তুলি শুভ্রর বুকে ডান হাত রাখল। শুভ্র তুলি সে হাতের দিকে একটাবার চেয়ে আবারও তুলির দিকে তাকালো। ব্রু বাঁকালো শুভ্র। তুলি থামলো, গলা ভিজিয়ে হঠাৎ করে জিজ্ঞেস করলো, আপনার আম্মু মানে আন্টি আমায় ঠিক কতটা পছন্দ করেন? সত্যি করে বলুন তো আমাকে। শুভ্র এই ধরনের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছে। পরপর তুলির আগ্রহ দেখিয়ে বলল, যতটা ভালোবাসলে নিজের একমাত্র ছেলেকে জোর করে তার মতের বিরুদ্ধে শুধুমাত্র তোমার উপর ভরসা করে বিয়ে করিয়ে দেন, ঠিক ততটাই পছন্দ করেন। তুলি শুনে থমকে যায় কিছুক্ষণের জন্য, পরপর আরও প্রশ্ন করে,
আর আপনি আপনি আমায় কতটা পছন্দ করেন? তুলির গলা প্রশ্নটা করার সময় একটু কাঁপলো যেন। শুভ্র হয়তো আন্দাজ করতে পারলো তুলির ভয়টা ঠিক কোথায়। শুভ্র থামলো, তার ডান হাতটা তুলির গালে রাখলো। গরম হাতটা গালে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুলি কেঁপে উঠল। শুভ্র উত্তর দিল, আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখে দিয়েছে, যৌবনকালে স্বামী হারানোর পরেও লোকের কথায় বিয়ের পিঁড়িতে বসিনি। আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি তুলি। ভালোবাসা বোঝার পর তুমি আমার প্রথম এবং তুমিই শেষ। শুনেছ? তুলি শুনে গলাটা কাঁপলো বোধহয় খানিকটা। তুলি আবেগে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র জড়িয়ে ধরল। শুভ্র বুঝতে পারছে উত্তরটা তুলির মনোভূত হয়েছে। শুভ্র হাঁপ ছাড়ল। তুলি সন্দেহ করেছিল মায়ের জন্য কোনোদিন শুভ্র তুলিকে ছেড়ে দিবে কিনা। অথচ শুভ্র জানে তার আম্মু যে সবসময় ছেলের সুন্দর এক সংসারের স্বপ্ন দেখেন, তার পক্ষে কোনোদিনও তুলিকে ছেড়ে দেওয়ার কথা মাথায় আসবে না। তুলি অবুঝ, এবারে আসুক, কটা দিন গেলে সে নিজেই বুঝতে পারবে। হঠাৎ নাকি কিছু পড়ার গন্ধে এলে শুভ্র তুলিকে ছেড়ে দিল। দ্রুত গিয়ে আলুভাজি চুলা থেকে নামিয়ে নিল। পোড়া গন্ধে পুরো রান্নাঘর সেয়ে গেছে। তুলি ঠোঁট উল্টে বলল, জ্বলে গেছে নাকি? শুভ্র আলুভাজি নেড়ে ছেড়ে দিল। তারপর কাতর কণ্ঠে বলল, এভাবে রান্নাঘরে এত প্রেম পেলে তো বিপদ তুলি। ঘরের সবার তাহলে জ্বালা খাবার খেতে হবে। ওহ গড! দুপুরে তীব্র রোদ গায়ে পড়ছে। সূর্যের তীব্রতা আজ অনেকটাই বেশি। শুভ্ররা তৈরি হয়ে নিচে নেমেছে। শুভ্র গাড়ি পার্কিং থেকে বের করে সামনে আনলো। আফরোজা পেছনে উঠে বসলেন। তুলি সামনে আর শুভ্র ড্রাইভ করছে। গাড়ি চলছে। শুভ্র গাড়িতে সফট মিউজিক ছেড়ে দিয়েছে। তুলি জানালার দিকে চেয়ে আছে। আফরোজার সাথে আছেন দেখে তুলি মাথায় ওড়না তুলে রেখেছে, কিন্তু বাতাসের ঝাপটায় ওড়না বারবার পড়ে যাচ্ছে। দেখা গেল তুলি এক প্রকার হিমশিম খাচ্ছে ওড়না সামলাতে গিয়ে। আফরোজা পিছন থেকে তুলির ওড়নার সঙ্গে যুদ্ধ করা দেখছেন, তাই তিনি আগ বাড়িয়ে বললেন, এই তুলি, ওড়না পরে রেখেছিস কেন এতে গরমে? গাড়িতে আমি আর শুভ্র ছাড়া আর কে আছে? মাথায় কাপড় দেওয়া লাগবে না। শুভ্র আবার তুলির দিকে চাইল, বলল, খুলে ফেলো, প্রবলেম হলে। তুলি যেন হাফ ছেড়ে বাঁচল। মাথা থেকে কাপড় সরিয়ে গলায় জড়ালো। আফরোজা চোখ বন্ধ করেই শুয়ে আছেন। ঘুমিয়েই পড়েছেন বোধহয়। তুলি জানালার দিকে চেয়ে আছে। শুভ্র এই পাখে আফরোজার দিকে একবার তাকিয়ে সতর্ক হয়ে নিল। পরপর বাম হাতটা দিয়ে আলগোছে তুলির নরম হাতখানা ডান হাতখানা চেপে ধরল। সঙ্গে সঙ্গে তুলি সতর্ক হয়ে শুভ্রর দিকে চেয়ে পিছনে একবার আফরোজাকে দেখল। না, ঘুমাচ্ছেন। তুলি শুভ্রর দিকে চাইল। শুভ্র এক হাতে গাড়ি ড্রাইভ করছে। তুলি ফিসফিস করে বলল, এত প্রেম গাড়িতে না দেখালে কি চলে না? শুভ্র আস্তে কণ্ঠে বলল, বেডরুমেই তো দেখাতে চেয়েছিলাম, সুযোগই তো দিলে না। শেষের কথাটা কাতর কণ্ঠে বলল শুভ্র। তুলি ব্রু বাঁকিয়ে প্রশ্ন করল, এমন করে বলছেন যেন কতদিনের উপোস আপনি? 2 সপ্তাহে 14 ঘন্টার উপোস আমি। তুলি তুলি বুঝলো না শুভ্রর কথা। কি শুনল শুভ্র? তুলি প্রশ্ন করল, 2 সপ্তাহ 14 ঘন্টা মানে? শুভ্র আবার দুষ্ট হাসে। তুলির দিকে সে চোখ টিপে বলে, সাজেকে সেই রাতের কথা কি ভুলে গেছো? বৃষ্টি ভেজা রাত, ভেজা শাড়িতে তুমি, আমাদের গরম গরম হানিমুনের বিছানা। ওয়াও, আমি আর ভাবতেই পারছি না এমন রাত বারবার আসুক। তুলি শুভ্রর এমন বেলাস কথা শুনেই কেসে উঠল। থতমত খেয়ে বলল, অসভ্য পুরুষ মানুষ, আপনার মুখে লাগাম দিন। লাগাম কার জন্য দিব? তোমার জন্য? তুমি না আমার বউ। শুভ্রর একের পর এক এসব বেলাস কথা বলছে আর তুলি বারবার খিচিয়ে উঠছে। শুভ্র যেন আজ থামছেই না। সিসিমপুরে নেই চলছে তার বেলাস কথাবার্তা। তুলি তাই শুভ্রকে থামাতে এক পর্যায়ে তেতে উঠে বলল, আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন তাহলে আজ রাতে যেটা চাইছেন সেটা পাবেন। তাও চুপ থাকেন, আমার কান জ্বলছে। ও আল্লাহ! জন্মের পর শুভ্র নানার বাড়িতে এই প্রথমবার এলো। মায়ের দুঃখের শুরুটা তার নানার বাড়ি ছিল বিদায় কোনোদিনও এখানে আসার ইচ্ছেও জাগেনি। তবে আজ আফরোজার জোরাজুরিতে আসতে হলো। শুভ্র চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়ালো। আফরোজার কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে। তুলি পেছনে পেছনে আসছে। শুভ্রদের নানা বাড়ি খুবই বিশাল। 20 ডিসিমেল জায়গার উপর করা চৌধুরী ভবন। তুলি বাড়িটা বড্ড বিস্ময় নিয়ে দেখছে। বাড়ির ভিতরে মস্ত বড় দুটো পুকুর। একটা পুকুরে কয়েকটা বাচ্চা গোসল করছে, আর একটা পুকুরে জাল ফেলা, বাগানও আছে। তুলি এসব দেখছিল। অনেক বছর পর আফরোজা বাপের বাড়ি এসে আবেগপ্রবণ হয়ে গেলেন। তার চোখ দুটো চলমল করছে। আফরোজাদের বাড়ির ভিতরে ঢুকতেই দেখে চৌধুরী ভবনে হইচই লেগে গেল। দৌড়ে কয়টা মেয়ে ফুফু বলে আফরোজার পাশে ঘিরে ধরল। পেছন পেছন এলো ভাইয়ের বউয়েরা। সবাই আফরোজাকে বড্ড আদর করছেন, হালচাল জিজ্ঞেস করছেন। আফরোজার কথা একই বলার আছে, সে তো মাতোয়ারা বাড়ির সবার আচরণ দেখে
এক পর্যায়ে সবার নজরে গেল শুভ্রর উপর। শুভ্র তাদের তাকানো দেখে সালাম করল। আফরোজার বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে আসলেন। শুভ্রর মুখটা আদর করে দেখলেন, তারপর হেসে আফরোজাকে বললেন, আমাদের শুভ্র তো খুব বড় হয়ে গেছে, তা আপা ছেলে বিয়ে দিবা না? বউ কবে আনবা ঘরে? আফরোজা কিছু বলতে যাবেন তার আগেই শুভ্র হালকা হেসে তুলিকে কাছে আসতে ইশারা করলো। তুলি দৃঢ় পায়ে শুভ্রর পাশে এসে দাঁড়ালো। শুভ্র পরিচয় করিয়ে দিল, মামি আমার স্ত্রী প্রত্যাশা হোসেন তুলি। শুভ্র কথাটা বলার সাথে সাথে সম্পূর্ণ ঘর যেন নীরব হয়ে গেল। ফাহিমা অবাক চোখে তুলিকে দেখছেন। সবার চোখ তুলির উপর পড়তে আপাদমস্তক কোঁকড়ে গেল তুলি। এভাবে তাকে দেখছে কেন সবাই? ফাহিমা কিছুক্ষণ পর হাসার ভান করে তুলির মুখটা ধরেই বললেন, খুব সুন্দরী, শুভ্রর সঙ্গে মানিয়েছে। পাশ থেকে ছোট ভাইয়ের বউ উর্মিলা বলে বসলেন, তবে আমাদের তানিকে আরও বেশি। চুপ করো তো, ওদের ভিতরে নিয়ে আসো। ফাহিমা কথা শেষ করতে দিলেন না উর্মিলাকে। উর্মিলা মুখটা কাসুমাসু করে আফরোজাদের নিয়ে ভিতরে গেলেন। তুলির একদমই তাদের কথাটা ভালো লাগলো না। তানিকে কি হয় শুভ্রর? তুলি বাকি কিছু ভাবতে পারে না। তার আগেই তুলিকে বাচ্চা কাচ্চারা ঘিরে ধরল। সবাই আফরোজাদের নিয়ে একটা ঘরে এলো। ঘরে বিছানায় শুয়ে আছেন একজন বৃদ্ধ মহিলা। মহিলাটি আফরোজার মা খোদেজা বেগম। তিনি এখন বিছানায় থাকেন। প্রস্রাব পায়খানা সবই বিছানাতেই করেন। তার জন্য কাজের লোক রাখা হয়েছে। তিনি দেখভাল করেন আফরোজার মায়ের। আফরোজা মায়ের পাশে এসে বসলো। শুভ্র দাঁড়ালো খোদেজার মাথার পাশে। শুভ্র একবার স্যালাইন দেখলো। স্যালাইন চলছে তার। শুভ্র পাশে থাকা ফাহিমাকে জিজ্ঞেস করলো, স্যালাইন কি সবসময় দেওয়া লাগে? হ্যাঁ, উনি মুখে কিছু খেতে পারেন না সব সময়, তাই বেশিরভাগ সময় স্যালাইনি দিয়ে খাওয়ানো হয়। ফাহিমা উত্তর দিল। আফরোজা খোদেজার মুখটা শুয়ে শুয়ে দেখল। জ্ঞান নেই খোদেজার, কাউকে এখন আর চেনেন না, বুঝেনও না কিছু। আফরোজা তবুও বলল, আম্মা আম্মা আমি আফরোজা আসছি গো, শুনতে পারছো তুমি আমাকে? ও আম্মা। খোদেজা শোনেন কিন্তু জবাব দিতে পারেন না। আফরোজা তবুও কথা বলতে থাকেন। শুভ্রকে দেখিয়ে বলেন, আম্মা ও হচ্ছে শুভ্র, তোমার নাতি, আমার ছেলে। শুভ্র এদিকে আয়। শুভ্র এগিয়ে গেল। আফরোজা শুভ্রর গা ছুঁয়ে ছুঁয়ে দেখাচ্ছেন খোদেজাকে। তারপর তুলিকে ডাকলেন, আম্মা ও তুলি, শুভ্রর বউ, দেখো তোমার বউ পছন্দ হয়েছে কিনা। ও আম্মা শোনো না তুমি আমারে। খোদেজা চোখ পিটপিট করলেন, মুখ দিয়ে ঘুঙানি বের হলো শুধু। আফরোজা দীর্ঘশ্বাস ফেললেন। মা বাবা বৃদ্ধ কেন হয়? এদের কি কখনো কোনো শক্তি দিয়ে চির যৌবনা করা যায় না? চৌধুরী বাড়িতে দুপুরে বিশাল আয়োজনে খাবার দাবারের আয়োজন করা হলো। সিদ্দিক সাহেব মাত্রই বাজার থেকে ফিরলেন। তিনি ফিরতে আফরোজা এগিয়ে গেলেন তার দিকে। সিদ্দিক সাহেব আফরোজাকে দেখে হাত উঁচু করলেন, গম্ভীর গলায় বললেন, এসেছো তবে? এ বাড়িতে সবার সঙ্গে তোমার মেশার অনুমতি আছে, শুধুমাত্র আমার আশেপাশে আসার কোনো অনুমতি নেই। এই এদের খাবার সাজাও। কথাটা বলে চলে গেলেন সিদ্দিক সাহেব। ভাগ্যিস শুভ্র আশেপাশে নেই, না হলে কেলেঙ্কারি ঘটে যেত। আফরোজা হাঁপ ছাড়লেন। রাতটুকু আসলো। শুভ্র জানা মতে সব কিছু এখন অবধি ভালোই চলছে, তবে আসার পর থেকে নানার সঙ্গে দেখা হয়নি একবারও। শুভ্রর মনে বুঝে দেখা গেল পাওয়ার পিছনে কি আছে, কারণ সেও আগ বাড়ায় না। রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিনে হাত ধুতে যায়। তুলিও যায় তখন। বেসিনে শুভ্র হাত ধুচ্ছে, তুলি পাশে জুটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত ধুয়ে তোয়ালেতে মুছল। রুমে যাওয়ার আগে তুলির কানে ফিসফিস করে বলে গেল, রুমে আসো, আমি অপেক্ষা করছি। শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল। তুলি হা হয়ে শুভ্রকে দেখছে। এই শুভ্রর সঙ্গে বিয়ের শুরুর সময়ে শুভ্রর কোনো মিল নেই। অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে। শুভ্র কখন থেকে এতটা নির্লজ্জ হলো? কোনো কুলক্ষণে যে রাতের কথাটা তুলি তুলেছে, নিজের উপরেই এখন রাগ লাগছে তুলির। রাতের খাবার শেষ হওয়ার পরও তুলির ভয়ে আর রুমে গেল না। বাচ্চাদের সঙ্গে গল্পে মন দিল। গল্পের মধ্যেও বারবার শুভ্র রুমের দিকে তাকাচ্ছে। শুভ্র এই ডাকলো বলে। ডাকলে যাবে কিভাবে তুলি? দৌড়ে? ছিছি। তুলির বুকটা কাঁপছে দুরু দুরু করে। কিভাবে মুখোমুখি হবে এমন নির্লজ্জ একটা শুভ্রর? মনে হচ্ছে প্রথম দুজনের কাছাকাছি আসা, প্রথম স্পর্শ, প্রথম লজ্জা। তুলি বাচ্চাদের সঙ্গে লুডো খেলছিল। হঠাৎই একটা মেয়ে এলো। তুলির পাশে বসে শুরুতেই জিজ্ঞেস করে বসলো, তুমি শুভ্র ভাইয়ের ছাত্রী ছিলে না? তুলির আসমকে এমন প্রশ্নে কিছুটা বিব্রত হলো। ফার্স্ট থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল, তানিয়া আপু বিরক্ত করো না তো খেলার মধ্যে, যাও যাও। তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো। বলল, বড়দের সঙ্গে এভাবে যাও যাও করে কথা বলে না হিয়া। তোর বলবো তোর আম্মুকে। হিয়া খামোখা বকা খাচ্ছে দেখে তুলি বলল, হিয়া আমরা পরে খেলবো। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হিয়া শুনল না, বাকি বাচ্চারাও তেমনি শুনল না।
হিয়া নাসরবান্দার মতোই বলল, কাকি এই সালটা শেষ করি প্লিজ, তারপর পাক্কা ঘুমিয়ে যাব, প্রমিস। তুলি হাসলো, বলল ঠিক আছে, এই চালই শুধু। তারপর তুলি আবারও খেলায় মন দিল। তানি পাশ থেকে এসব দেখলো, তারপর আবারও প্রশ্ন করলো, কবে থেকে প্রেম তোমাদের? তুলি অবাক হয়ে গেল। লুডো খেলা পোজ করে তানির দিকে চেয়ে প্রশ্ন করলো, প্রেম? কিসের প্রেম? শুভ্র ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয়? তানি যেন তাচ্ছিল্য করেই বলল। তুলি আবার বিরক্ত হলো, কড়াই গলায় বলল, আমাকে শুভ্র স্যারের আম্মু মানে তোমাদের ফুফু পছন্দ করে এনেছে, প্রেম করে বিয়ে নয় আমাদের। হ্যাঁ সেটাই, আগে সয়েজ ছিল, তাই ফুফু হয়তো শুভ্র ভাইয়ের মুখের দিকে চেয়ে রাজি হয়েছেন। এখন লোক ডাক দিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ বলে প্রচার করছো, রাইট? তানির মুখে তুলি এতগুলো কথা শুনে কান চলেও গেল মনে হচ্ছে। তুলি খেলা কোনো রকমে শেষ করে উঠে দাঁড়ালো, তানির দিকে চেয়ে বলল, তোমার যা ইচ্ছে ভাবো, আমাদের বিয়ে প্রেম করে হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ে তো হয়েছে, যেভাবেই হয়েছে ডাজন্ট ম্যাটার। কথাটা বলে তুলি রুমে চলে গেল। তুলি রুমে ঢুকে দরজায় খিল তুলে দিল। শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তুলি রুমে ঢুকতেই শুভ্র আফসোসের সুরে শোনালো, আর এলেই কেন, রাতটা শেষ করেই আসতে। তুলি আর কোনো কথা বলল না, সোজা শুভ্রর পাশে বসে সরাসরি প্রশ্ন করল, আপনার সঙ্গে এ বাড়ির তানি মেয়েটার বিয়ে ঠিক ছিল? সত্যি করে বলুন তো, কে তানি, আর কার কথা বলছো তুমি? শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো। তুলি লম্বা করে শ্বাস ফেলল, রাগটুকু কন্ট্রোল করে তারপর বলল, আপনার মামার মেয়ে, আপনি চেনেন না? না, আমি তো আজকেই প্রথম এলাম নানা বাড়িতে, ওদের সঙ্গে এর আগে আম্মু যোগাযোগ থাকলেও আমার ছিল না। কেন বলো তো? তুলি বুঝতে পারলো শুভ্র যেখানে তানিকে চেনেই না, সেখানে অযথা এসব নিয়ে কথা বাড়ানোর কোনো দরকার নেই। নিজেদের সুন্দর মুহূর্তটা একটা বাহিরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে চায় না তুলি। তুলি নিজেকে শান্ত করলো, বিছানা থেকে উঠতে উঠতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি, ঘুমাবো। শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলির শাড়ির আঁচল চেপে ধরে আবারও বিছানায় বসিয়ে দিল। বলল, ঘুমাবে মানে? আজ রাতে কোনো ঘুম নেই। তো রাতে কি হাডুডু খেলবেন? হ্যাঁ, হাডুডুই খেলবো। সকালে কি কথা হয়েছিল মনে নেই নাকি? নাকি আমি মনে করিয়ে দিব? তুলি বুঝল শুভ্রর কথার দাস কোথা থেকে যে কোথায় চলে যাচ্ছে। তুলি নজর লুকিয়ে লুকিয়ে বলল, কোনো কথা টথা হয়নি, আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। শুভ্র বাঁকা চোখে চাইল, দুষ্ট হেসে বলল, আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে? অন্য কোথাও তো হতে পারতো। দ্যাটস মিন্স তোমার সব মনে আছে। জলদি জলদি আমার উইশ পূরণ করো, আর দেরি নয়। তুলি লজ্জায় বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো, চুলে বেনি করতে করতে বলল, ঘুমান্ত, এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নেই আপনার উইশ পূরণ করতে। শুভ্র উঠে আসলো, তুলির পিছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরল তুলিকে পিছন থেকে, সফট কাঁধে নাক বসিয়ে বলল, তুমি আমার আলাদিনের চেরাগ, আজ এই অদমের 3টি উইশ পূরণ করো প্লিজ, আমার আলাদিনের চেরাগ। তুলি অমন স্পর্শে কেঁপে উঠল, কাঁধে শুভ্রর খোসা দাড়ির ঘষা লাগছে খুব তুলির। তুলি চোখ বন্ধ করলো, মিনমিন করে বলল, কি উইশ? শুভ্র তুলির কাঁধে নাক ঘষল, গভীরভাবে কাঁধে চুমু খেলো একটা। অনুভব করলো তুলির ফিনফিনে শরীরের কাঁপুনি। শুভ্র গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, মুজরা ড্যান্স দেখাবে আমাকে। সঙ্গে সঙ্গে তুলি চমকে চোখ খুলে ফেলল। জোর করে শুভ্রকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নো ওয়ে, আমি পারবো না, ছি। শুভ্র এগিয়ে এসে বলল, উফ তুলি, আই এম ইউর হাজব্যান্ড, আমার সামনে কিসের ছি? তবুও ছি, আমাকে আপনি এসব অশ্লীল চিন্তা করেন? শুভ্র এগিয়ে এসে চেপে ধরল তুলিকে নিজের সঙ্গে, কানে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি আমার বউ, তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাল আমার জন্য। তুলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে, নিজে থেকে শুভ্রকে আলগা করে বলল, আমি পারবো না, অন্য কিছু বলেন। শুভ্র তুলির এভাবে ধাক্কা দেওয়ায় ভিতরে ভিতরে ব্যথিত হলো, সঙ্গে অপমানিত হলো। সে বোধহয় তুলিকে জ্বালাচ্ছে ভীষণ। কথাটা তোলা হয়তো ঠিক হয় নাই, তাই শুভ্র সব ভেবে আর জোর করলো না তুলিকে। মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শুভ্র লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি এখনও আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। শুভ্র কি কষ্ট পেল? হয়তো পেয়েছে, না হলে শুভ্র এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়তো না। তুলির দোটানায় পড়ে গেল, কি করবে বুঝতে পারল না। শুভ্র ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জ্বলে ওঠায়। চোখ খুলল সে, শুনতে পেল গান বাজছে। শুভ্র গানটা শুনে অগসরে হেসে উঠল। বিছানা থেকে উঠে বসল সে, মুখে ইচ্ছে করে রাগভাব ধরে রাখল। তুলি ফিনফিনে একটা পাতলা শাড়ি পরে শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শুভ্র হাত ছিল না, রাগ দেখিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তুলি গান গাইল। তুলি পিছন থেকে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্রর বুকে দুহাত গড়িয়ে জাপটে ধরল পিছন থেকে তাকে।
শুভ্র ভাব নিয়ে তুলির হাতটা ছাড়িয়ে অন্য পাশে গেল। তুলি মুখ ভেঙিয়ে আবারও এগিয়ে আসে। তুলি আবেদনময়ী অঙ্গভঙ্গি করে শুভ্রর সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরল। তারপর কোমর বাঁকিয়ে মাথাটা নিচের দিকে ঝোঁকায়। শুভ্র এক হাতে তুলির কোমর ধরে তুলিকে আবার সোজা করে ফেলে। তুলি দু হাতে গলা জড়িয়ে ধরে শুভ্রর। গাইল তুলি। শুভ্র গলা থেকে তুলির হাত ছাড়িয়ে নিল। হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ালো সে। তুলি নিচে শুভ্রর মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। শুভ্র হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে দেয়। তুলি শুভ্র দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও দু হাতে জাপটে ধরল শুভ্রকে। পিঠে সিমটিও কাটলো একটা। শুভ্র ব্যথায় কুকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর ঠোঁটে আঙ্গুল রাখে। তারপর আঙ্গুলটা শুভ্র সারা মুখে ছুঁয়ে তুলি গাইল। শুভ্র তুলির চোখের দিকে চাইল। ও চোখ যেন শুধু কোনো চোখ নয়, আস্ত একটা মায়ার সমুদ্র। ডুবে যায় শুভ্র। শুভ্র রাগ আর করার ভান ধরতে পারে না। দু হাতে কোমর পেঁচিয়ে ধরে তুলির। তুলিও বাকি গান শেষ করলো। একে অপরের চোখের দিকে চেয়ে। গান শেষ হলো, অথচ এখনও দুজন দুজনের চোখের দিকে চেয়ে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কপালে চুমু বসালো। নেশালা গলায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখোট্টা জীবনে আসার জন্য। তুলি শুভ্রর চুল এলোমেলো করে দিয়ে মুচকি হেসে বলল, রাগ কমেছে? শুভ্র হেসে ফেলল। কোনো উত্তর দিল না। কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। শুভ্র আলগোছে তুলির কোমলে হাত লেখে পাজাকোলা করে তুলি বিছানার দিকে এগিয়ে নিয়ে গেল। নরম বিছানায় তুলির পিঠ ঠেকাতে তুলি পিস করে জিজ্ঞেস করলো, বাকি দুটো উইশ? শুভ্র তুলির উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল, ওগুলো বিশেষ মুহূর্তের জন্যই তোলা রইল। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসল। শুভ্র তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমো খায়। শাড়ির আঁচল সরানোর আগে পিস করে বলল, চলো ডুবে যাই। কোথায়? সুখের সমুদ্রে। তুলি চোখ লুকালো। অন্যদিকে সে লাজুক গলায় বলল, আমি সাঁতার জানি না, তাহলে আসো শিখিয়ে দেই। কথাটা বলে শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেলে। তুলির গলায় ঠোঁট ছুঁয়ে দিতে দু হাতে তুলি আগলে ধরল শুভ্রকে। মানুষটা যখন সই, তুলির এত কেন ভালো লাগে? অন্য কেউ সামান্য হাতটা ধরলেও তুলির গা গিনগিন করে, অথচ স্বামী শুভ্রর প্রতিটা স্পর্শ তুলিকে যেন স্বর্গ দেখায়। তুলির চোখ বন্ধ করা অবস্থায় পিস করে শুভ্রকে বলল, ভালোবাসি। শুভ্র মাথা তোলে। তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয়, জানি তো, বলে হালকা হেসে তুলির কপালে চুমু খেল। তারপর আবারও ডুবে গেল তুলির মধ্যে। দম্পতির এই রাতটা কাটলো অত্যন্ত সুখে আনন্দে। রান্নাঘরে বিয়েবাড়ির খাবার রান্না হচ্ছে। বাড়ির বউরা বাবার্চিদের খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছেন। কজন বাড়তি লোকও এসে বসেছে চেয়ার নিয়ে। মহিলারা গল্প করতে করতেই রান্না করছেন। তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে। শুভ্র গোসলে গেছে। বাথরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায়। তুলি শুভ্রর কথা শুনিনি। ওই নির্লজ্জ পুরুষের কথা শোনা মানে তুলির আজ সারাদিন ঘর থেকে না বেরোনো। বিয়ে বাড়িতে এসেছে, টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না? তুলি রান্নাঘরে ঢুকবে তখনই কানে এলো এক মহিলা বলছেন, তানির মার মনটা ভাঙল শেষ অবধি। আপ্রজাত ছেলে বউ সমত বিয়ে খেতে এলো। ফাহিমা মশলা বাড়ছেন। উত্তর দিলেন তিনি, কপালে নাই তো কি আর করার, আমি ভালো মানুষ। ভাবলাম আপ্রজাফার দুঃখ আবার শেষ করে দেই। বিয়েটা হলে লাভ ছিল না বলো? শুভ্র এবারে জামাই বলে আব্বার রাগ পড়তো না, যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম। আমি আর তোমার ভাই। কি হলো শেষ অবধি? নিজের কপাল নিজেই পোড়ালো আফরোজার আপা। এ বিয়ে শেষ হলে কেউ মুখ দিয়ে কখনো কেউ বলবে এবারই আসার জন্য? আমি তাও এবার বলে আনলাম। আর কি আনবো? কে করবে আব্বার সাথে যুদ্ধ? আরেকবার বলল আমাকে শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে। চৌধুরী বাড়ির পুরুষদের যা রাগ, আমার 14 পুরুষের অমন রাগ নেই। তুলি তাদের কথোপকথন শুনে আর ভিতরেই গেল না। রাগে চলে এলো রুমে। শুভ্র তখন মাত্রই গোসল করে বেরিয়েছে। সে শার্ট পরছিল। তুলি গিয়ে দরজায় খিল তুলে দিল। শুভ্র দরজা বন্ধ হওয়ার আওয়াজে পিছনে ফিরল। তুলির দিকে সে দুষ্ট হেসে বলল, কি ব্যাপার, দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন? তুলি এসব কথা পাত্তা দিল না। সোজা শুভ্রর সামনে গিয়ে দাঁড়ালো। বলল, আমরা কবে ঢাকা যাচ্ছি? আজ। কেন? আম্মুকে কিছু বলবেন না। আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছেন শুধুমাত্র আপনার সঙ্গে তানির বিয়ের কথা বলার জন্য। এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তারা নেক্সট টাইম আপনাদের এই বাড়ি আর আনাবে না। শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এসব কোথা থেকে শুনলে? আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি। তুলি মিথ্যে বলছে না শুভ্র জানে। শুভ্র বিশ্বাসও করে তা নানা বাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর। কিন্তু আফরোজা এমন জেদ ধরলেন, শুভ্র আর মানা করতে পারেনি। রাগে শুভ্র সোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, আমরা আজ চলে যাচ্ছি। ওরা বলবে কেন? আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতেই দিব না।
কথাটা বলে শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে। শুভ্র ভেবেছিল আফরোজাকে কিছু বলবে, কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল। মন চাইল না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে। তারপর সেদিন বিয়ে থেকে আসার পর শুভ্ররা আর কখনো চৌধুরী বাড়ি যায়নি। আফরোজা অপেক্ষা করেন কেউ আসবে হয়তো তাকে নিতে, বলবে একটা বা যাওয়ার জন্য, কিন্তু না, কেউই আর আসেনি। শুভ্র বোঝে কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে। অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ। সে ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো। ক্ষোভের দাবানলে জ্বলে পড়ে ছারখার হয় সম্পর্কগুলো। সম্পর্কের আহুতি দিয়েই যেন ক্ষোভের শান্তি। দেখতে দেখতে 3টা বছর কেটে গেছে। শুভ্রর স্বামী হওয়ার 3 বছর 6 মাস কেটেছে। তুলিও MBBS পাশ করে একটা ক্লিনিকে জব নিয়েছে। সামনে ডিগ্রি করার ইচ্ছে আছে। শুভ্র এরই মধ্যে MD করেছে ক্লিনিক্যাল সাইডে, পেডিয়াট্রিক বিষয়ে। তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন। তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে। সেই ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজেদের বাসায়। শুভ্র হসপিটাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেল তুলিদের বাসায়। তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রর জন্য। যেই না শুভ্রর গাড়ি তুলি দেখলো, সঙ্গে সঙ্গে তুলি হেসে লুকিয়ে গেল। তুলির জন্য ইয়াসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন বিছানার উপর। তুলি শাড়িটা একটু নেড়ে চেড়ে ব্লাউজ পেটিকোট নিয়ে বাথরুমে গেল। শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে। তার মুখোমুখি ইয়াজিদ সাহেব। তিনি শুভ্রকে সরাসরি এই প্রথম দেখলেন। শুভ্র চুপচাপ বসে আছে। মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না। ইয়াজিদ সাহেব আবার নিজের মেয়ে জামাইয়ের সঙ্গে কথা তুললেন। শুভ্র ভালো আছো তো? হাসপাতালের কাজ কেমন যাচ্ছে? ভালোই যাচ্ছে আঙ্কেল, সরি বাবা। শুভ্র লজ্জা পেয়ে গেছে। আঙ্কেল আর বাবা বলার অভ্যাসের মধ্যে সে সবসময় কনফিউজড হয়ে যায়। এটা নিয়ে তুলির কাছে সে কম বকা খায়নি, তবুও পারে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইয়াজিদ সাহেব বললেন, শুনলাম নতুন হাসপাতাল তৈরি করছো? জি বাবা, অন্য চাকরি আর কত, নিজের কিছু একটা হওয়া উচিত। টাকা পয়সার ব্যাপার তো অনেক, সামলাতে পারছো তো? এই হয়ে যাচ্ছে। আমরা 3 বন্ধু মিলে করছি। বাকি টাকা শর্ট পড়ায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। টাকা লাগলে আমাকেও বলো, চেষ্টা করব সাহায্য করার। লাগলে বলবো বাবা। ইয়াজিদ থামলেন। আর কি কথা বলবেন খুঁজে পেলেন না। তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট। যেমন দেখতে ভালো, তেমনি আসার ব্যবহার। মেয়ের জন্য একদম সোনা পেয়েছেন ইয়াজিদ। তবে ইয়াজিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারই মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে, তাহলে হয়তো আজকে তিনি শুভ্র সম্বন্ধে এমন মন্তব্য করতেন না। শুভ্র মনে মনে হাসল খানিকটা। বাহিরের মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভদ্রপুরুষ, অথচ বউয়ের সঙ্গে চূড়ান্ত অভদ্র। একমাত্র তুলি এর ভুক্তভোগী। তুলি জানে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য। ইয়াজিদ আবার স্ত্রীকে ডাকলেন। ইয়াসমিন রান্না করে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন। স্বামীর ডাক শুনেই তিনি এলেন। ইয়াজিদ বললেন, মেয়েকে নিয়ে আসো। আনছি বলেই ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন। তুলি তখন সবে শাড়ি পরেছে। শাড়ি সামলাতেই পারছে না তুলি। শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লাগছে। ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন। তুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, আম্মু পরায় দাও না এটা। ইয়াসমিন এসে শাড়ির আগা ধরলেন। শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন, তুই এত বছরও শাড়ি পরাটা শিখলি না? আজ বাদে কাল উঠিয়ে নিবে, তখন কিভাবে পরবি? তুলি উত্তর দেয় না। মাকে তো আর বলতে পারে না ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য 2 জন আছে, শুভ্রর আম্মু আর স্বয়ং শুভ্র। তুলি শাড়ি পরতে পারে না দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছে। তারপর দেখে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে তুলিকে। সঙ্গে অসম্ভব দুষ্টুমি তো আছেই। হাতটা বড্ড চলে শুভ্রর, খালি ওখানে ওখানে চয়েছে। তুলি হাসলো। ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলংকার হালকা কিছু পরালেন। শুভ্র যে বালা দিয়েছিল তুলিকে, তুলি সেটা হাতে নিল। শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং। লকেটে তুলি আর শুভ্রর প্রথম অক্ষরের এসটি দেওয়া। লকেটের ভিতরে 2 জনের ছবিও আছে। তুলি সেটাই পরলো আজ। শুভ্রকে আজ সারপ্রাইজ দেওয়া হবে, তাই তুলি একদম শুভ্রর মন মতো সেজেছে। তুলিকে নিয়ে আসা হলো শুভ্রর সামনে। তুলি ধীর পায়ে এগোচ্ছে। তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল। শুভ্র হা হয়ে তুলিকে একবার দেখল। পরপর সবাই পাশে আছে দেখে শুভ্র চোখটা সরিয়ে নিয়েছে। গলা খাকড়ি দিয়ে সোজা হয়ে বসলো। ইয়াসমিন তুলিকে শুভ্রর পাশে বসালেন। শুভ্র গা ঘেঁষে বসেছিল তুলি। শুভ্র বড়রা পাশে আসে দেখে একটু সরে বসলো। তুলি এটা দেখে মাথা নিচে করে হেসে ফেলে। আসছে তুলির লাজুক বর। হ্যাঁ, ইয়াজিদ বললেন, আফরোজা, শুভ্র তুলির সম্পর্কটা আবার এগোনো উচিত। কথা দিয়েছিলাম মেয়েকে 2 বছর পরে তুলে দিব। দেরি হয়েছে কিন্তু কথা রাখবো আমি।
আরও আগেই দিতে পারতাম, কিন্তু আমি দেশে নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে সেটা বাবা হয়ে মন মানছিল না আমার। রাগ করো না এটার জন্য। এখন আমি দেশে এসেছি, আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ওর শ্বশুরবাড়ি পাঠাবো। কি বলো তুমি? শুভ্র অবাক হয়ে ইয়াজিদের দিকে তাকালো। তুলি হাসছে মনে মনে। আফরোজা খুশি হয়ে বললেন, অবশ্যই, তুলিকে আমি নিজের মেয়ে থেকে কম দেখিনি ভাইজান। ও আমার ঘরে আসা মানেই আমার একটা মেয়ের অভাব পূরণ করা। আমরা রাজি। শুভ্র আবার হালকা হাসলো। ইয়াজিদ বললেন, কথাবার্তা তাহলে সারা যাক। জুবাইর, তোমার বোন আর দুলাভাইকে নিয়ে ছাদ থেকে ঘুরে আসো যাও। জুবাইর হেলে দুলে এসে শুভ্রর হাত ধরল, বলল, চলো দুলাভাই। আপু আসো আসো। শুভ্র জুবাইরকে কোলে তুলে নিল। জুবাইরের এতে হম্বিতম্বি করে বলে উঠল, কোলে না, আমি বড় হয়ে গেছি দুলাভাই, নামাও আমাকে। শুভ্র হেসে ফেলল, বলল, ওরে বাবা, বড় হয়ে গেছে জবু। শুভ্র জুবাইয়ের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে। তুলির সামনে ছাদের দিকে এগোচ্ছে। তুলিও শুভ্রর পিছন পিছন ছাদের দিকে গেল। ছাদের দরজা পেরোতে জুবাইয়ের কোল থেকে জোর করে নেমে গেল। শুভ্র দিকে সে বলল, তোমরা গল্প করো, আই এম গিভিং ইউ গাইজ প্রাইভেসি, এনজয়। কথাটা বলে দৌড়ে চলে গেল জুবাইর। শুভ্র হাঁটুর বয়সে বাচ্চার মুখে এ ধরনের কথা শুনে বেবাসেকা খেয়ে গেছে। তুলিকে জিজ্ঞেস করলো, ও প্রাইভেসি দেওয়া শিখলো কিভাবে? তুলি কপাল কুঁচকে বলল, আরে ওর ফ্রেন্ড, এক একটা ভয়াবহ পাকনা, ওদের থেকেই মনে হয়। শুভ্র হালকা হাসলো, বলল, সেদিনের জুবাইর আজকে আমাদের প্রাইভেসি দিচ্ছে, ভাবা যায়? আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরত। তুলি হাসলো। শুভ্র দীর্ঘশ্বাস পেলেই বলল, দেখতে দেখতে 3 বছর কেটে গেছে, তাই না? তুলি শুভ্রকে দেখে শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরল। তুলি শুভ্রর বুকের সঙ্গে মিশে যায়। শুভ্র তুলির কপালের উপর থেকে চুল সরিয়ে বলে, এবার অফিসিয়ালি অ্যান্ড ইকুরেটলি আমার বউ আমি ঘরে তুলব। তারপর তারপর আমরা আবারও হানিমুনে সাজেকে যাব। তারপর 2 থেকে 3 হয়ে ফিরব আমরা। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করল। শুভ্র বলল, আমি আর অপেক্ষা করব না কিন্তু তুলি, বিয়ের 1 বছরের মধ্যে আমার একটা পরিচয়। পরিচয়? ছেলে না? তুলি জিজ্ঞেস করল। শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ যা দেন তাতেই আলহামদুলিল্লাহ।